2-1 গোলে যখন ব্রাজিল জাপানকে উড়িয়ে দিল, ঠিক সেই মুহূর্তে নির্দিষ্ট একটা দলের সাপোর্টাররা খুব বেশি রাগ করেছে। এখন যদি আমি সেই দলের নাম বলি তাও আপনারা বুঝতে পারবেন, আমি যদি সেই দলের নাম নাও বলি তাও বুঝতে পারছেন। যখন ব্রাজিলকে জাপান প্রথম গোল দিয়েছে তখন আপনারা সেই মুহূর্তে উপলব্ধি করতে পেরেছেন যে কারা সবচেয়ে বেশি আনন্দ এবং উল্লাস করেছে। তারা বিভিন্নভাবে জাপানের সাপোর্টার হয়ে গেছে, হয়তোবা বাপ দাদা কিংবা চাচার সূত্র ধরে। এখন বাপ দাদা চাচা কখন হয়? বাপ দাদা চাচা হয় যখন ব্রাজিলের বিপক্ষে কোনো দল ভালো খেলে ফেলে, যখন প্রথম একটা গোল দিয়ে ফেলে, তখন ওই গুপ্ত বাপ দাদা চাচাদের আনন্দ উল্লাস দেখা যায়। তাদের আনন্দ এবং উল্লাস দেখে এটা মনে হয় যে অন্য দল নয়, বরঞ্চ আর্জেন্টিনাই ব্রাজিলকে এসে গোল দিছে, কিন্তু বিষয়টা এরকম নয়। আর শেষ মুহূর্তে যখন ব্রাজিল 2টা গোল দিয়ে জাপানকে উড়িয়ে দিল, সেই মুহূর্তে খুব বেশি রাগ করেছে সেই দলের সাপোর্টাররা। এবং কি আপনারা এটাও দেখেন, যখন 7 আপ বলে থাকে এবং এই 7 আপের অর্জনধারী দেশ হলো জার্মানি, তবে জার্মানি আমাদেরকে এইটা না বলে বলতেছে আর্জেন্টিনারা বলতেছে 7 আপ, অর্থাৎ জার্মানি আমাদের সাথে কোনো ধরনের কোনো তর্ক করতেছে না, জার্মানি ব্রাজিলের সাথে কোনো তর্ক করতেছে না, যারা গোল দিছে তারা। অর্থাৎ আর্জেন্টিনা জার্মানিকে বাপ মনে করে এবং বাপের প্রশংসা সব জায়গায় সর্বসময় তারা করে থাকে। এবার একটু দেখি খেলার ভিতরের ঘটনা। আপনারা কি লক্ষ্য করেছেন জাপান কিভাবে এবং কি পজিশনে খেলেছে? তারা ভিনিসিয়াসের জন্যই 3টি ডিফেন্ডার রেখে দিয়েছে, ভিনিসিয়াসকে ঢুকতেই দেয় না ভাই। মানে ওরা যদি ভিনিসিয়াস যদি ঢুকে একটু কাইটে মাইটে ঢুকে, ওরা বুঝতে পারছে যে ভিনিসিয়াস যদি একটু ঢুকতে পারে তাইলে অবস্থা একদম খারাপ করে দিব। তো এই কারণে ওরা কিন্তু ডিফেন্স রাখছে 5 জন, 5-4 এবং 1-এ খেলছে, মানে 5-4-1-এ খেলছে এবং 5 জনই রাখছে ডিফেন্ডার, কারণ জানে যে যেখানে ভিনিসিয়াস আছে ওইখানে তারা প্রতিটা সময় থাকবে তারা আতঙ্কে, প্রতিটা সময় থাকবে তারা ভয়ে, এবং এই ভয় এবং আতঙ্কের কারণেই ভিনিসিয়াসের জন্য 3টা ডিফেন্ডার রাখছে, যার কারণে ভিনিসিয়াস কোনোভাবেই ভিতরে যতই চেষ্টা করুক ঢুকতে পারতেছে না। কিভাবে ঢুকবে ভাই? 1-2 জন, সেই জায়গায় 3জন ডিফেন্ডার একসাথে এসে পড়ে। যখন ভিনিসিয়াস আগানোর চেষ্টা করে 3টা ডিফেন্ডার তাকে মার্কিং করে রাখে এবং তারা তাকে আক্রমণের, মানে তারা হচ্ছে তাদের পিছনেই লেগে থাকে, ভিনিসিয়াসের পিছেই 3টা ডিফেন্ডার লাগা থাকে। তারপরও যখন প্রথমার্ধে কার্লো অ্যানচেলোত্তি যখন বুঝছে যে বিষয়টা কিভাবে কি করতে হবে, তখন প্রথমার্ধে যখন পারে নাই, সেকেন্ড হাফে কিন্তু তারা এসেই একটা আক্রমণ শুরু করে দিয়েছে এবং আসার পর থেকে আক্রমণ চলছে। এবং সেই মুহূর্তে যখন ক্যাসিমিরো একটা গোল হেডের মাধ্যমে গোল দিয়েছে এবং তারা টার্গেট করছে যে এভাবে ক্রস করবে এবং ক্রসের পর হেড দিয়ে হচ্ছে গোল দেওয়ার চেষ্টা করবে, এটা হচ্ছে কার্লো অ্যানচেলোত্তি এটা কনফার্ম করে রাখছে, কারণ ওরা ডিফেন্স ছিল 5 জন এবং 5 জন ডিফেন্সের ভিতর থেকে কাদাই ভিতর নেওয়ার মতো ওই রকম মানে কোনো দলের কোনো প্লেয়ারই নাই যে কাদাই ভিতরে যায় তারপর গোল দিব। এই কারণে চেষ্টা ব্যর্থ হওয়ার পর কার্লো অ্যানচেলোত্তি কি করছে, ওই ক্রসে খেলার সেই চিন্তা ভাবনা তার ভিতর পোষণ করছে এবং ক্রসে খেলার চিন্তা করছে এবং ক্রসে খেলছে। সো এই কারণে, বিশেষ করে এই কারণে কিন্তু ব্রাজিল একটু সেখানে প্লাস পয়েন্ট অর্জন করতে পারছে। বিশেষ করে এই ম্যাচের সবচেয়ে বেশি যাকে প্রায়োরিটি দেওয়া দরকার সবচেয়ে বেশি সে হলো কার্লো অ্যানচেলোত্তি। এই ম্যাচের হাতিয়ার, জাপানকে মারার হাতিয়ার, জাপানকে এইখান থেকে ওয়াইপ আউট করার হাতিয়ারটা সম্পূর্ণ কিন্তু এই কার্লো অ্যানচেলোত্তি। ওনার ব্রেনের, মানে উনি যেই গেম প্লেটা দিছে ব্রাজিল টিমটারে নিয়ে, অন্য কোনো মনে হয় যে অন্য কোনো কোচ থাকলে এরকম একটা গেম প্লে ব্রাজিল টিমে নিয়ে দিতে পারতো না। কিভাবে কামব্যাক করছে, এবং এই কামব্যাকের কারণে কিছু আর্জেন্টিনার সাপোর্টাররা খুব বেশি রাগ করছে আমার মনে হয়। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী আবার নতুন আর নিউ কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো, আর সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।